হাই এভরিওয়ান, কেমন আছো ভাইয়া? সবাই ভালো আছো তো? তো আজকের ক্লাসে আমরা দেখব তোমার কম্পোজিশন। হ্যাঁ, কম্পোজিশন। দেন তোমার এসএসসি যারা, তাদের এই কম্পোজিশনের নাম্বার হচ্ছে 20 নাম্বার। বুঝতে পারছো 20টা নাম্বার কি? এই যে 20টা নাম্বার কম্পোজিশনে রয়েছে তোমার 20টা নাম্বার, 20 নাম্বার ব্যাপার আছে। তো তুমি যদি 3-4 পৃষ্ঠা লিখে দিয়ে আসতে পারো তাহলে 20 থেকে মিনিমাম 12-13 পাবা। 12 মানে মিনিমাম মিডিয়াম রেঞ্জের যে লেখাগুলো, মিডিয়াম লেভেলের যে লেখাগুলো, ওইগুলো যদি দিয়ে আসতে পারো 20 থেকে 12 পাবা। বুঝছো? আর ভালো সেন্টেন্সগুলো যদি লিখে দিয়ে আসতে পারো 20 থেকে 18 পাবা। দেন ওই ক্ষেত্রে তোমাদের পেজের সংখ্যা বা সেন্টেন্সের সংখ্যা আরও বাড়াতে হবে। দেন 20 থেকে 18, 17 এরকম পাবা, 19 পাবা। বুঝাইতে পারছি? এখন ধরো তোমার পরীক্ষায় এমন একটা কম্পোজিশন আসলো যেটা তোমার এই মুখস্থ পড়ার মধ্যে পড়ে নাই। তুমি যেই 10-15টা কম্পোজিশন শিখে গেলা, ওইগুলোর মধ্যে কমন পড়ছে না। তো ভাইয়া এই ক্ষেত্রে তোমরা কি করবা? তখন তো তোমার আর কিছু করার নাই। তখন এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের থ্রুতে যেইগুলো যতটা সেন্টেন্স লিখতে পারো, এতটাই। তো আমি যদি এখন ধরো আমার একটা কম্পোজিশন আসলো যেটা কমন পড়ে নাই, বাট আমার এমন একটা ফরম্যাট আমার শিখা আছে, যেই ফরম্যাটটার মাধ্যমে, শোনো, যেই ফরম্যাটটার মাধ্যমে আমি সহজেই অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। এবং 20 থেকে, হ্যাঁ, এই যে ধরো আমি একটা ফরম্যাট শিখছি, এই ফরম্যাটটা হচ্ছে তোমার 18 থেকে 20 লাইনের একটা ফরম্যাট। হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম একটা ফরম্যাট, মানে মিনিমাম একটা সেন্টেন্সের দৈর্ঘ্য আর কি। তো 18 থেকে 20 লাইন, আরও বেশি হবে আমার যে ফরম্যাটটা, 25 লাইনের উপর হতে পারে। হ্যাঁ, আই থিঙ্ক 25 লাইনের উপর হতে পারে। তো এখন এই ফরম্যাটটা যদি দিয়ে আসতে পারো লিখে, দেন তুমি যদি 20 থেকে 12 আর 13 এরকম রেঞ্জের নাম্বারটা পাও, সেই ক্ষেত্রে কি তোমার লস হচ্ছে? 12-13 নাম্বার কি কেউ কাউরে দেই? এমনিতে দেই? এমনিতে কেন, এমনিতে পাবা না তুমি 12-13 নাম্বার। কমন পড়ছে না? তোমার এক ফ্রেন্ড পারে নাই, লিখে দিয়ে আসে নাই, বাট তুমি ফরম্যাটটা শিখে গেছো, যদি 12-13 পাও, কম না তো? তো তিতা হইল সত্য। আমি কিন্তু তোমাকে বলি নাই যে আমার এই ফরম্যাটটা শিখে তুমি 20 থেকে, এই যে 20 থেকে তুমি 18-19 পাবা। যেটা রিয়েল, যেটা বাস্তব, এইটা বলতেছি। কারণ এই ফরম্যাটটা দিয়ে তুমি এই 50-60টা কম্পোজিশন লিখে দিয়ে আসতে পারবা। তো 50-60টা কম্পোজিশন লেখার জন্য এই ফরম্যাটটা, তার মানে বুঝতেই পারতেছো এইটার কিছু দুর্বলতা আছে। বুঝাইতে পারছি? এইটার কিছু দুর্বলতা আছে। তো এই জন্যই তুমি 20 থেকে 18-19 পাবা না, 12-13 পাবা। বাট এটা যদি পারো, দেন তোমার নিজের থেকে যদি আরও স্ট্যান্ডার্ড কয়েকটা সেন্টেন্স বা ওয়ার্ড দিয়া সেন্টেন্স লিখে দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে 20 থেকে 15-16, দেন আরও বেশি পাবা। বুঝছো? এছাড়া তোমার যদি একটা গাইড দিয়ে দেওয়া হয় পরীক্ষার হলে যে এইটা থেকে দেখা লেখো, দেন তুমি যদি বানান ওয়ার্ড কয়েকটা ভুল করো, সেক্ষেত্রে তুমি কি 20 থেকে 18-17 পাবা? তুমি 20 থেকে ঘুরে গেলে ওই 10-11-12ই পাবা। বুঝছো? তো অবশ্যই এই ফরম্যাটটা ভালোভাবে মুখস্থ করতে হবে, যেন কোনো বানান টানান ভুল না হয়। বুঝছো ভাইয়া? কোনো বানান টানান যেন ভুল না হয়। যদি এমনটা পারো তাহলে 20 থেকে 12-13 মিনিমাম পাবা। ওকে? এছাড়া তোমাদের আরও কিছু টেকনিক দেওয়া দিব যখন আমি এই যে ফরম্যাটটা দেখাবো, প্র্যাকটিসটা করাবো ওইটার জন্য। তো এখন আসা যাক, এইটা কি দুর্বল স্টুডেন্টদের জন্য নাকি ভালো স্টুডেন্টদের জন্য? তো এটা দুর্বল ভালো সবার জন্য। ওই যে বললাম না, কমন না পড়লে তখন তো আমাদের ফরজ কাজটা সেরে ফেলতে হবে। এটা হচ্ছে ফরজ কাজ। বুঝছো? এইটা তোমাদের মানে শিখে রাখতে হবে। তুমি 10টা 15টা 20টা যাই কম্পোজিশন মুখস্থ করে না কেন ভাইয়া, তোমাকে অবশ্যই এই ফরম্যাটটা শিখে রাখতে হবে। তো একে একে এই কম্পোজিশনের যতগুলা ফরম্যাট আছে, ওই সবগুলা ফরম্যাট আমি তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, যেন তোমরা ভালো একটা মার্কস পাও, আর কমন না পড়লে যেন লিখে দিয়ে আসতে পারো। বুঝছো? তো চলো এখন আমরা স্ক্রিনে চলে যাই এবং কম্পোজিশনের নিয়ম থেকে ধরে কিভাবে লেখা যায় সেই বিষয়টা ভালোভাবে দেখে নিই। ওকে? তো এখন আমরা দেখব ম্যাজিক কম্পোজিশন ফরম্যাট। অর্থাৎ তোমাদের কম্পোজিশন যদি কমন না আসে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব। এখানে আমরা যদি এই 4টা কম্পোজিশন শিখতে পারি, তাহলে আশা করছি আমরা আর কোনো কম্পোজিশনেই আটকাবো না। তো ফার্স্টটা হচ্ছে সকল প্রকার ব্যাড সাইড সম্পর্কিত কম্পোজিশন, দেন 2 নাম্বারটা হচ্ছে গুড সাইড কম্পোজিশন অ্যান্ড সকল প্রকার সাইন সম্পর্কিত কম্পোজিশন, অ্যান্ড সর্বশেষ সকল প্রকার জার্নি সম্পর্কিত কম্পোজিশন। তো পরবর্তী ক্লাসে আমরা এই 3টা কভার করব। আজকের ক্লাসে জাস্ট আমরা সকল প্রকার ব্যাড সাইড সম্পর্কিত কম্পোজিশনটা দেখি। দেখো, সকল প্রকার ব্যাড সাইড প্রবলেম সম্পর্কিত কম্পোজিশন লেখার নিয়ম। তো এখানে ব্যাড সাইড সম্পর্কিত অনেকগুলো কম্পোজিশন রয়েছে, যেমন পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ, কোভিড-19 করোনা ভাইরাস, ডেঞ্জার্স অফ স্মোকিং,
তারপর ন্যাচারাল ক্যালামিটিস, প্রাইস হাইক, এগুলা কিন্তু প্রবলেম জাতীয় যে কম্পোজিশন এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। এখন এইগুলার মধ্যে থেকে যদি কোনো একটা আসে তাহলে জাস্ট আমরা একটা কম্পোজিশন লেখার মাধ্যমে সলভ করে দিয়ে আসতে পারবো। তো নেম অফ কম্পোজিশন, এখানে কম্পোজিশনের নাম আসবে, ধরো এখানে দিলা পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এই কম্পোজিশনটা আসলো, তো এইটার নামটা দিলা এখানে। দেন ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা অংশে তোমাদের এই কথাটুকু লিখতে হবে, আর এই যে বিষয়ের জায়গায় তোমরা পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এটা দিয়া দিবা। আর যে কোনো একটা এই কম্পোজিশনের নাম দিয়া তোমরা মূলত সবটা মুখস্থ করে রাখবা, এই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে আর কি। তারপর দেখো কজ বলতে কারণ, এখানে দেয়ার আর মেনি কজ অফ, এখানে ওই যে নামটা দিয়ে দিবা পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আর সব কিছু কিন্তু ঠিক আছে এবং বাংলা অর্থ পর্যন্ত কিন্তু দেওয়া আছে যেন তোমাদের প্রবলেম না হয়। তো ইফেক্ট অর্থ হচ্ছে প্রভাব, তো এখানে প্রভাবটা দিবা এভরি ওয়ান রেকগনাইজেস দ্যাট, এখানে বিষয়ের জায়গায় তোমরা তোমাদের কম্পোজিশনের নামটা দিয়ে দিবা, যেমন আমি এখানে দিলাম পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, দেন সব কিছু লেখা ঠিক থাকবে, জাস্ট বিষয়ের জায়গায় ওই তোমাদের কম্পোজিশনের নামটা হবে, দেন এতটুকুই, আর বাংলা অর্থ দেওয়া আছে তোমরা পড়তে পারো। তারপর এখানে দেখো আছে রেমিডি অর্থ হচ্ছে প্রতিকার, এখানে প্রতিকারের মূলক কতগুলো সেন্টেন্স লেখা আছে, এগুলো অবশ্যই তোমরা লিখে নিবা এবং নোট করে ফেলবা, বুঝছো। তারপর কনক্লুশন আছে, দেখো অর্থ হচ্ছে উপসংহার, সো উই শুড অল ওয়ার্ক হার্ড টুগেদার টু সলভ দিস প্রবলেম, ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল প্রবলেম বাট অলসো আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, উই ক্যান ইজিলি realize about the effect of it. We hope we will be able to overcome this problem. Every conscious citizen of the country should help the government to solve this problem. The government should be solved as soon as possible to build up our dear motherland, বুঝছো। তারপর এখানে দেখো এটা বাংলা অর্থ পর্যন্ত দেওয়া আছে, কনক্লুশনের মাধ্যমে মূলত আমাদের এই কম্পোজিশনটা শেষ হবে। তো এখানে দেখো একটা জিনিস, এখানে কনক্লুশনে কয়টা লাইন আছে, 3টা 4টা 5টা লাইন, তো তুমি যখন তোমার খাতায় লিখবা তখন এটা কিন্তু 10টা লাইন হয়ে যাবে, বুঝছো। এইভাবে এখানে আছে কয়েকটা লাইন, তো সব মিলাইয়া এই কম্পোজিশনের লাইন মেবি হবে 40 থেকে 45টা, তুমি যখন খাতায় লিখবা তো 40 থেকে 45টা লাইন মূলত তুমি যদি খাতায় লিখো তাহলে তোমার পেজ লাগবে মিনিমাম 5টার মতো, মিনিমাম 5টা পেজ লাগবে, তো অনেক বড় হচ্ছে। তো এই ক্ষেত্রে 20 থেকে 12 মিনিমাম পাবা, 12 তো মিনিমাম পাবা। তাছাড়া তোমরা যদি তোমাদের নিজেদের থেকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স বা লাইন ওয়ার্ড সংযুক্ত করতে পারো সেক্ষেত্রে নাম্বারটা আরেকটু বাড়বে, বুঝাইতে পারছি। যেহেতু এটা দিয়ে অনেক কম্পোজিশন সলভ করা যাবে, তো এটার তো কয়েকটা খারাপ দিকও আছে, তাই না, ফুল মার্কস তো আর পাবা না। ওকে, ক্লিয়ার, বুঝাইতে পারছি। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা রাইটিং পার্টের অন্য আর একটা ফরম্যাট নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।